তো বুয়েটের অ্যাডমিশন টেস্ট অলরেডি শেষ, অ্যান্ড অ্যাডমিশন টেস্ট শেষ হওয়ার পরই 25 ব্যাচ একদম ইন্টারনেট গরম করে ফেলাইছে এইটা বইলা যে কোশ্চেন অনেক কঠিন হয়েছে, বিশেষ করে ম্যাথ পার্ট যেটা আছে সেটা নাকি তাদের অনেক বেশি কঠিন লাগছে। তো 25-এর এই কষ্ট দেখা 26 ব্যাচ 27 ব্যাচ আবার প্যানিক মোডে চলে গেছে। এমনকি তাদের মধ্যে অনেককে নাকি নীল খেতে আইআইটির কোশ্চেন ব্যাংক কিনতে দেখা গেছে। তো এইচএসসি 26 বা 27 যারা আছো একটু কিচ খায় বসো, সব কিছু এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো যেদিন এক্সাম শেষ হইলো সেদিন সন্ধ্যার সময় আমি একটা ভিডিও দিছিলাম যেখানে আমি আসলে কাটমার্ক কেমন হইতে পারে সেটা নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছি। তো যারা ভিডিওটা দেখছো তারা হয়তো দেখা থাকবা বা মানে খেয়াল করবা, আমি বলছিলাম এরকম যে স্টুডেন্টের রিভিউ শুই না আসলে কোশ্চেন আসলেই কঠিন হয়েছে কিনা এটা কনফিডেন্স সহকারে বলাটা পসিবল না, কারণ হচ্ছে স্টুডেন্টের কোয়ালিটির উপর কিন্তু কোশ্চেনের মেরিট ডিপেন্ড করে। সো একটা ফাইনাল ডিসিশন জানানোর আগে অর্থাৎ রায় জানানোর আগে আসলে নিজের কোশ্চেনগুলো পইরা দেখতে হবে। তো বিগত 2 দিনে মোটামুটি সব কোশ্চেনই দেখা হয়েছে, অ্যান্ড এখন আমি কনফিডেন্স সহকারে বলতে পারি যে কোশ্চেন মোটেও অত বেশি কঠিন হয় নাই যতটা পোলাপান বলতেছে। তো 20টা ম্যাথের কোশ্চেনের মধ্যে যদি 15টা কোশ্চেন এমন হয় যে এগুলো তুমি এক্সাম হলে বসে সলভ করতে পারবা, সেই ক্ষেত্রে বুয়েটের পার্সপেক্টিভ থেকে তুমি আসলে এটাকে কঠিন কোশ্চেন বলতে পারবা না। অ্যান্ড আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যাদের প্রিপারেশন সত্যিকার অর্থেই বুয়েট লেভেলের ছিল তারা অনায়াসে 14-15টা সলভ করে দিয়ে আসতে পারবে। অ্যান্ড আমি এইরকম অনেক পোলাপান চিনি যারা অ্যাকচুয়ালি করে দিয়ে আসছে, 15-16টার মতো কারেক্ট করে দিয়ে আসছে। তো এখন তোমার মনে কোশ্চেন জাগতে পারে যে ভাই তাইলে বড় ভাইরা যে কইতাছে যে কোশ্চেন অনেক কঠিন হয়েছে এখন থেকে নাকি অ্যাডভান্স প্রবলেম সলভ না করলে বুয়েটে চান্স হবে না, এটার কারণ কি? তো এটা একটু ভালো মতো বোঝা দরকার যে প্রথমত এই যে আমি 14-15টা কোশ্চেনের কথা বললাম যে সলভ করা যাবে, তো এই কোশ্চেনগুলোর মধ্যে 2 থেকে 3টা কোশ্চেন ছিল যেগুলো আসলে এক দেখাতেই তুমি চিনবা, যেগুলো আমরা বোর্ড এক্সামের জন্য করি ইজি টাইপের অঙ্ক। বাট বাকি যে 10-12টা কোশ্চেন ছিল ওগুলো ছিল স্লাইটলি ডিফারেন্ট, স্লাইটলি আনকমন, বাট মোটো এমন কোশ্চেন ছিল না যেগুলো আসলে সলভ করতে পারা যাবে না। তোমার যদি যথেষ্ট স্কিল থাকে, তোমার যদি আদতেই বুয়েট লেভেলের প্রিপারেশন নেওয়া থাকে, ওইটুকু স্কিল তোমার মধ্যে অবশ্যই গ্রো করছে, যেটা দিয়ে তুমি একটু চেষ্টা করলেই ওই কোশ্চেনগুলো সলভ করতে পারতা। বাট মেজর পোলাপানের কাছে কিন্তু এই স্কিলটাই ছিল না, কারণ হচ্ছে 10,000 জন পরীক্ষা দিছে বাট 10,000 জন কিন্তু কম্পিটিটর না। ঠিক আছে, এদের মধ্যে অনেকেরই ম্যাক্সিমামেরই মনে করো ওই স্কিলটা গ্রো করে নাই, কারণ ম্যাক্সিমামই হয়তো যে দেখা গেছে কোশ্চেন ব্যাংকটাকে তার হাইয়েস্ট লেভেল রাখছে, যে কোশ্চেন ব্যাংকই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, এর উপরে তারা কেউ উঠে নাই। ঠিক আছে, সো স্বাভাবিক তাদের আসলে যথেষ্ট পরিমাণ প্রবলেম প্র্যাকটিসের এক্সপোজারটা নাই, যার কারণে এই স্কিলও আসলে তাদের মধ্যে গ্রো করে নাই। ফলাফল তারা বলতেছে কোশ্চেন কঠিন হয়েছে, কোশ্চেন ঘুরাই করছে, এখন থেকে বিদেশি বইয়ের অঙ্ক সলভ না করলে হবে না। তো 26 আর 27 ব্যাচ তোমাদের কি প্রিপারেশন প্ল্যানে কোনো চেঞ্জেস আনার দরকার আছে কিনা? তো এটার এক বাক্যে উত্তর হচ্ছে না। আগে আমরা যেরকমভাবে প্রিপারেশন নিতাম এখনও আমরা সেইভাবেই প্রিপারেশন নিব। সো এইটা নিয়ে এখন একটু ডিটেলসে কথাবার্তা বলি, একটু মনোযোগ সহকারে শুনো। তো যে জিনিসটা আমাদের একটু চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে মাইন্ডসেট। এটা দিয়ে আমি কি বুঝাইতেছি? এটা দিয়ে আমি বুঝাইতেছি যে এই যে যারা বলতেছে কোশ্চেন অনেক বেশি কঠিন হয়েছে তারা আসলে এক্সপেক্ট করে কি, তারা এক্সপেক্ট করে যে 20টা কোশ্চেনের মধ্যে 16টা কোশ্চেনই দেবে হচ্ছে একদম চেনা জানা অঙ্ক, 4-5টা একটু ঘুরাবে পেঁচাবে যেগুলো পোলাপান পারবে না, তারা কিন্তু এটা এক্সপেক্ট করে। বাট এই রকম এক্সপেকটেশন তুমি রাখতে পারবে না। তোমার এক্সপেকটেশন বা তোমার মাইন্ডসেটটা এরকম থাকবে, তুমি নিজের ব্রেনকে এইভাবে বুঝ দিবা যে ভাই আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারি বাট পরীক্ষার হলে আমি অচেনা অঙ্ক ফেস করবো। অ্যান্ড এই যে প্রচুর পরিমাণে প্র্যাকটিসটা আমি করতেছি, এইটা মেনলি করতেছি এই অচেনা অঙ্কগুলোকে সাইজ করার জন্য। কথা বুঝাইতে পারছি? অর্থাৎ তোমার এইটা মাথায় গাঁথা নিতে হবে যে পরীক্ষার হলে তুমি অচেনা অঙ্ক পাবা, অ্যান্ড সেগুলোকে ওই সময়ে তোমার স্কিল দিয়ে সলভ করতে হবে, যেই স্কিল ডেভেলপ করার জন্য তুমি এত প্র্যাকটিস করছো। কথা বুঝাইতে পারছি? যদি এইটা তুমি ডেভেলপ করে ফেলাও সেই ক্ষেত্রে দেখবা এই তোমার আর ভয় কাজ করতেছে না। তো অনেক পোলাপান আছে, অনেক না ম্যাক্সিমাম পোলাপান এরকম, তোমাদের যদি ঘুরায় কোনো অঙ্ক দেওয়া হয়, পরীক্ষা বাদেও ঘুরায় অঙ্ক দিলেই তোমাদের পা কাঁপতে থাকে, বুকটা ধুকপুক ধুকপুক করতে থাকে, আর পরীক্ষার হলে তো এইটা অন্য লেভেলে চলে যায়। তো তুমি যদি তোমার মাইন্ডসেটকে আগে ট্রেন করে নাও যে ভাই অচেনা অঙ্ক ফেস করবো, ওইটাকে সাইজ করা লাগবে পরীক্ষার হলে বৈশা, সেই ক্ষেত্রে কিন্তু এই ভয়টা আর কাজ করবে না, তুমি বেশি ফোকাস দিয়ে তখন কাজ করতে পারবা, সলভ করতে পারবা। কথা বুঝাইতে পারছি? তো এই মাইন্ডসেটটা ডেভেলপ করো, নিজেরে বুঝাও, অচেনা অঙ্ক ফেস করবা, যতই প্র্যাকটিস করো অচেনা অঙ্কই তুমি বেশি ফেস করবা, ওগুলাকে সাইজ করা লাগবে এক্সাম হলে বৈশা। এরপর আসো, এরপর হচ্ছে এইটাই হচ্ছে আমাদের মেইন জাজমেন্ট ডেভেলপমেন্ট। জাজমেন্ট ডেভেলপমেন্ট বলতে কি বুঝাইতেছি? এইটা বলতে বুঝাইতেছি, একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, শোয়েব আক্তারে আমরা সবাই চিনি, সে কি 150, 155, 160-এ বল মারতো, তাই না? বাট বিষয়টা কি এরকম ছিল 150-এ বল মারার কারণে ব্যাটসম্যান খেলতে পারে নাই? ব্যাটসম্যান কিন্তু ঠিকই বলটারে হিট করছে, উইকেটও যায় নাই, ব্যাটসম্যান কিন্তু ঠিকই হিট করছে। বাট শোয়েব আক্তারের কথা না বলি, 150 হেডের কথা না বলি, 140-এর বলও চোখে দেখা যায় না। তোমার কি মনে হয় যারা ব্যাটিং করে তারা খুব দেখতেছে বলটা এই পথে আইতেছে 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 আইতেছে, আমি দেখলাম তারপর টুক করে মেরে দিলাম? এরকম কিন্তু হয় না। তারা বল চোখেও দেখে না, তারা যেইটার মাধ্যমে খেলতে পারে সেটা হচ্ছে তাদের জাজমেন্ট। তারা এত বল প্র্যাকটিস করছে যে এখন বলারের হাতের পজিশন দেখেই তারা বুঝে যে বলটা কোন জায়গাতে আসবে, যদিও তারা বলটা কিন্তু অতটা চোখে দেখে না। ঠিক আছে, এই যে জাজমেন্ট, এই জাজমেন্টটা ডেভেলপ করতে হবে, অর্থাৎ ব্রেনের সাথে তাদের কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তার ব্রেন অটো তারে বলে যে ভাই বলের দিক দিয়ে আইতাছে মার এবার। এই জাজমেন্ট ডেভেলপ করতে হবে, এই জাজমেন্ট ডেভেলপ করার জন্যই এত প্র্যাকটিস।
ঠিক আছে, পরীক্ষার হলে যদি এরকম হয় অচেনা একটা অঙ্ক দেখা তুমি যদি এমনিই করতে থাকো, এইটা কেমনে হবে, ওই সূত্রটা কি লাগাবো, আচ্ছা একটু লাগিয়ে দেখি, লাগাইলাম হইলো না, আচ্ছা এটা তো হইতেছে না, কোনটা যেন কোন অঙ্ক যেন করছি, এইরকম টাইপের এইভাবে যদি তুমি চিন্তা করো হবে না। তোমার ব্রেনরে অ্যাক্টিভলি পারফর্ম করতে হবে, অ্যাক্টিভলি অ্যান্সার বলে দিতে হবে, অটোমেটিক ব্রেনের সাথে অঙ্কের কথা চলবে। তো তোমার ব্রেন যেন অচেনা প্রশ্নের সাথে কথা বলতে পারে, অচেনা প্রশ্ন দেখা যেন সে নিজে নিজে তোমার সলভ প্রডিউস করে দিতে পারে, এই লেভেলে তোমার ব্রেনকে নিয়ে যাইতে হবে প্র্যাকটিস করতে করতে। আনলেস কিন্তু তুমি অচেনা অঙ্ক সলভ করতে পারবা না পরীক্ষার ওই প্রেশারের মধ্যে। ঠিক আছে, এই সেম কথা কিন্তু আমি আরও 6 মাস আগেও বলছি, অ্যান্ড সেম ঘটনাই কিন্তু ঘটে গেছে 25-এর সাথে। ঠিক আছে, চাইলে ভিডিওটা দেখে আসতে পারো, চ্যানেলে দেওয়া আছে। এবার আসলে জাজমেন্ট কেমনি ডেভেলপ করবো, জাজমেন্ট ডেভেলপ করার একদম তোমার কি বলে ওল্ড যে ফ্যাশনের আমরা প্রিপারেশন নেই সেটাই এনাফ। ঠিক আছে, কী কী করি, প্রথম হচ্ছে আমার মেইন বই, যে কোনো একটা মেইন বই, যে কোনোটা, সেটা কেতাব স্যার হইতে পারে অনেক ভালো, সেটা ইসলামেদ হইতে পারে তাও ভালো, সেটা রূপন্তী হইতে পারে তাও ভালো, সেটা অক্ষরপত্র হইতে পারে তাও ভালো, অথবা আদার কোনো বই। মেইন বইটা আমাদের এইচএসসি লেভেলে আত্মস্থ করতে হবে, এই কথাটার উপর জোর দাও। আত্মস্থ করা আর শেষ করা এই দুইটা কথার মধ্যে ডিফারেন্স কী, এই দুইটা কথার মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক ভয়াবহ একটা ডিফারেন্স আছে। মনে করো আমি তোমার একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল তুমি ইন্টিগ্রেশনের লাস্ট চ্যাপ্টারটা করছো, এরিয়া আন্ডার দ্য কার্ভ। ঠিক আছে, লাস্ট চ্যাপ্টারটা করলা, মনে করো তুমি আজকে শেষ করছো। দুইটা কেস, নাম্বার 1 কেস কি, তুমি জাস্ট শেষ করছো এক কথা, আর 2 নাম্বার কথা হচ্ছে আত্মস্থ করছো। এই দুইটা কথার মধ্যে ডিফারেন্স কি, আজকে এরিয়া আন্ডার দ্য কার্ভ তুমি শেষ করলা, শেষ যদি করো অর্থাৎ প্রথম কেসে যদি থাকো, আমি 7 দিন পরে যদি তুমি এই অঙ্কগুলোই দিই, সেম অঙ্কগুলো যেগুলো প্র্যাকটিস করছো, তুমি দেখবা তুমি পারতেছো না রিভিশন ছাড়া। বাট যদি কেস নাম্বার 2 হইতো, অর্থাৎ তুমি আত্মস্থ করে ফেলছো এই অঙ্কগুলো, সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে অঙ্ক তোমার ব্রেনে গাইথা গেছে। এবিসিডি যেমন আমাদের ব্রেনে গাইথা গেছে, আমরা জীবনও ভুলবো না, অঙ্ক তোমার ব্রেনে গাইথা গেছে। তো 7 দিন কি, তোমার যদি 7 বছর পরেও সেম অঙ্ক দিই, তোমার ব্রেন অটোমেটিক সেটার রেজাল্ট তোমার বইলা দিবে, সেটার প্রসেস তোমার দেখা দিবে। এইটা হচ্ছে আত্মস্থ আর শেষ করার মধ্যে ডিফারেন্স। সো এইচএসসি লেভেলে যার মেইন বই আত্মস্থ হবে না, তার বুয়েট ক্র্যাক করাটা ডিফিকাল্ট হবে। ঠিক আছে, অ্যান্ড মেজর পসিবিলিটি আছে সে ক্র্যাক করতে পারবে না, এটাই সত্যি, বাট একটু রাফ শোনায় জিনিসটা। ঠিক আছে, সো মেইন বই এইচএসসি লেভেলেই আত্মস্থ করতে হবে। অ্যান্ড এইচএসসিতে গণিত পরীক্ষা শেষ হওয়ার পর, ম্যাথ পরীক্ষা শেষ হওয়ার পর, আমি ম্যাথের পার্সপেক্টিভ থেকে বলতেছি, বাকি সবগুলো ক্ষেত্রে সেম, ম্যাথ পরীক্ষা দেওয়ার পর তুমি চাইলে তোমার মেইন বইটা বেচে দিতে পারো, কারণ এইটার আর কোনো কাজ নাই। অ্যাডমিশন ফেজ আমরা শুরু করবো নেক্সট লেভেল প্রিপারেশন দিয়ে, সেটা হচ্ছে কনসেপ্ট বুক। অ্যাডমিশন ফেজে এইটা যদি তোমার করা লাগে, অ্যাডমিশন ফেজে যার আত্মস্থ নেই তার করতে হবে, রিভাইজ দিতে হবে, তাই না, যার আত্মস্থ নাই। তো অ্যাডমিশন ফেজে যদি তোমার এটা করতে হয়, সেই ক্ষেত্রে তোমার অবস্থা খারাপ আছে একটু। ঠিক আছে, সো এখন একটু তোমার হচ্ছে এই জিনিসটা ফিক্স করার চেষ্টা করো। তো অ্যাডমিশন ফেজটা শুরু হবেই আমাদের কনসেপ্ট বুক দিয়ে, শুরুই হবে কনসেপ্ট বুক, এটা কোনো নেই, এটা তো বেঁচেই দিছো, এটা লাগবে না আমার, কারণ আমার আত্মস্থ আছে, সবই পারি আমি এই জায়গা। দেন হচ্ছে নেক্সট ফেজে আমি আসবো হচ্ছে কনসেপ্ট বুকে। তো এইটা শেষ করার পর লাস্ট স্টেজ হবে আমার এইটা। বাট আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি 5-6 হাজার পোলাপান যারা পরীক্ষা দিচ্ছে, তাদের মেইন বইয়ের পরে সেকেন্ড লাস্ট ছিল এইটা, এই কোশ্চেন ব্যাংক। অ্যান্ড তারাই বলতেছে কোশ্চেন অনেক কঠিন হয়েছে। তারা অ্যাডমিশন ফেজে মেইন বই পড়ছে, মেইন বই রিভাইজ দিতে হয়েছে, তাদের অনেকে ভুলে গেছে। সো মেইন বই সাইজ করতেই তাদের অনেকটা সময় লাগছে। সো তাদের পক্ষে আসলে এরপর কোশ্চেন ব্যাংকটাও অনেকের পক্ষে আসলে শেষ করা পসিবল হয় নাই। সো তাদের প্রিপারেশনের মধ্যেই তো প্রচুর পরিমাণে ঘাটতি আছে। তাহলে অচেনা অঙ্ক দিলে তারা সাইজ করবো কেমনি, সেগুলো পরীক্ষার হলে বসে এত প্রেশারের মধ্যে সম্ভব না। তো তুমি যথেষ্ট পরিমাণ প্রিপেয়ার্ড হয়ে দেন গেলে না কথা ছিল, তখন যদি কঠিন লাগতো তাহলে একটা কথা ছিল, তাই না। তো এই এইটা তোমার হচ্ছে পথটা তোমার ফলো করে আসতে হবে। সো অনেকেই কিন্তু এইটাকে প্রমোট করে যে কোশ্চেন ব্যাংক করলেই হয়, আর কিছু লাগে না। তারা নিজেরাও কিন্তু তার কালে কনসেপ্ট বুক গিলা খায়া ফেলাইছে। ঠিক আছে, সো এই যে কথা কোশ্চেন ব্যাংক করলেই হয়, এই কথার মধ্যে কিন্তু বড় রকমের একটা ফাঁকি আছে, শুভঙ্করের একটা ফাঁকি আছে। তারা বলার চেষ্টা করে যে ভাই সবাই তো এত ব্রিলিয়ান্ট না যে তারা কনসেপ্ট বুক গিলা তারপর কোশ্চেন ব্যাংক করে, এত কিছু তো সবাই করতে পারবে না। হ্যাঁ, এটা সত্যি, করতে পারবে না, বাট এই কথাও তো সত্যি, ওই পোলাপানগুলো চান্স পাওয়ার যোগ্য হবে না, পারবে না, তারা কম্পিট করে পারবে না। এই কথাটা কেন বলা হয় না? তারা এইটা বলে যে কোশ্চেন ব্যাংক মানে সবাই তো এত ট্যালেন্টেড না যে সব কিছু শেষ করে যাবে, তাই তাদের কোশ্চেন ব্যাংক পারলেই হবে। বাট এইটা বলে না যে জাস্ট এইটুক কইরা আসলে ওই লেভেলের স্কিল ডেভেলপ হবে না, তারা ওইটাকে অমিট করে যায় তাদের নিজের ব্যবসায়িক স্বার্থে। সো এই জিনিসটা ভালো মতো খেয়াল রেখো, এটা পসিবল না, তোমাকে প্রপার পথ অনুসরণ করে আসতে হবে, তাইলে তুমি এক্সপেক্ট করতে পারো তোমার স্কিল ডেভেলপ হয়েছে। অনেকের এত কিছু করা লাগে না, ট্যালেন্টেড পোলাপান আছে না অনেকে, তারা কিন্তু দেখা যাবে মেইন বই করেই তারা সব পারবে। বাট তুমি আমি তো ট্যালেন্টেড না, আমাদের যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস এক্সপোজার দিতে হবে। আশা করি কথাটা বুঝাইতে পারছি। এইবার হচ্ছে আরেকটা কথা, যে এই যে এত কিছু এইখান থেকে এখানে গেলে, এখান থেকে এখানে আসলা, এত কিছু করার পরও দেখা যাবে কিছু পোলাপানের আসলে তাও স্কিল গ্রো করতেছে না, অচেনা অঙ্ক দিলে সলভ করতে পারে না। ঠিক আছে, তো এই 26 ব্যাচ বা 27 ব্যাচের জন্য আমরা একটা সিরিজ চালু করব, সেটা হচ্ছে সলভ 300 কোশ্চেন উইথ মি।
তো এইখানে কি করবো, এইখানে হচ্ছে এই সবই কিন্তু ফ্রি, কোনো টাকা পয়সার বিষয় নেই। এইখানে আমরা এই যে কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক বা আমাদের বইপত্রগুলোতে যে ধরনের অঙ্ক নাই, অর্থাৎ একটু আনকমন জিনিসপাতিগুলো আমরা করানোর চেষ্টা করবো, এগুলো আমাদের বইপত্রতে নাই, বইপত্রতে এটা পাবা না। এরকম কোশ্চেনগুলোই আমি এখানে পিক করবো। তো যেহেতু প্রচুর পরিমাণে ভিডিও এখানে হবে, এই কারণে আমি ইউটিউবে এগুলো আপলোড দিতে পারবো না, কারণ ইউটিউবে আপলোড দিতে অনেক ঝামেলা, টাইটেল ঠিক করো, থাম্বনেল বানাও, তারপর হচ্ছে তোমার ট্যাগ লেখো, অনেক কিছু হয়। সেই কারণে আমি পুরো জিনিসটা হচ্ছে ফেসবুকে রান করবো। কিছুদিনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে, মানে চ্যানেল বলতে কি, এই পেজটাকে, যে পেজ থেকে দেখতেছো, পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো।